আমার যদি সম্পূর্ণ জীবনের বিলাসবহুল বাড়ি গাড়ি দিয়ে আমার দায়িত্ব সে নেয়, তারপরে এই পথে আর না। আপনি গেম দিবেন না লিবিয়া থেকে এটা? এই পথে আর না। বাইসা থাকতে যদি জাহান্নাম দেখতে লিবিয়ার গেম ঘরে আছে। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ মিরাজ, বর্তমানে অবস্থান করছি ইতালিতে। আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের বাংলাদেশি একটা ভাই। সে বর্তমানে ইতালিতে আছে, অল্প কিছুদিন হচ্ছে আর কি। সে কী কী মাধ্যম অবলম্বন করে আসলো সেই বিষয়ে কিছু কথা কথা বলবে আর কি। আর ভাইয়ের আসলে যে গল্পটা আর যে কষ্ট করছে আসলে খুব হৃদয়জনক এবং অনেক কষ্ট বিষয়টা আর কি। আমি যেটুকু শুনছি অনেক কষ্ট আর কি ফেস করেছে। তো আপনারা শুনলে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন যে কোন স্টেপ বাই কোন স্টেপ করলে ভালো হয়। আবার আপনাদের গেম ঘরে কী সমস্যার সম্মুখীন হন, অনেক কিছু জানতে পারবেন এবং তার কত টাকা লাগছে, কত সময় লাগছে, সাগরের মধ্যে কত সময় ছিল, A to Z এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। তো আমরা বেশি কথা না বললে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি আছেন? ভাই, আলহামদুলিল্লাহ ভালোই। আপনার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে সবাই। যাক আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কাজ করি ভাই, সারাদিন কাজ শেষে যে রাতে আপনাকে ডেকে নিয়ে এসে হ্যাঁ ভিডিও ভাই, বানাচ্ছি ঠিক আর তো। কি। তো বর্তমানে ইটালিতে কেমন লাগছে আর কি আপনার? ভাই, ইটালির জীবন তো সুন্দর, এটা সবাই জানে। হুম, ঠিক আছে, কিন্তু ইটালি আসার পিছনে যে কাহিনী, সেটা আসলে ওটা হচ্ছে হৃদয়জনক। হৃদয় বিদারক। হুম হুম। ওটা হচ্ছে সর্বোচ্চ কষ্টের কাহিনী ভাই। সেই কাহিনী সর্বোচ্চ আমরা এখন কষ্টের। সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরবেন, অনেক কিছু জানতে পারবে, অনেকে অনেক কিছু আপনার বিষয়ে জানতে পারবে, অনেকে উপকার হবে। তো আসলে আপনার প্রথমত আমি প্রশ্ন করব ভাই যে আপনি, আমরা কিন্তু ভিন্ন দেশ আছে, আমরা ভিন্ন দেশে যাইতে পারি, অতটা আমাদের জীবনে রিস্ক হ্যাঁ নেই আর কি। তো আপনি এত দেশ থেকে আপনি ইটালি আসার প্রথম ইচ্ছাটা কিসের জন্য থাকলো? আপনার ইচ্ছা কোথায় থেকে হলো যে আমি ইটালি যাইতে হবে জীবন মরণের রিস্ক নিয়ে? এটা কারণ কি বা ভাই, কিসের জন্য আমাদের হলো? বাংলাদেশের তো মনে করেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছেলেপেলে এখন বর্তমানে ইটালিতে আসে, এটা তাও সত্যি। সর্বোচ্চ রিস্ক নিয়ে। হুম হুম ঠিক আছে, তারপর আমাদের যে জেলা, আমার বাসা তো মাদারীপুরে। হুম হুম। মাদারীপুরের আপনাদের 80% ছেলেপেলে অনেক সব ইটালিতে, ইটালিতে। হ্যাঁ হুম, এটা সত্য। তারাও অনেকে অনেক কষ্ট করে আসছে, ওই লিবিয়া দিয়ে ম্যাক্সিমাম আসছে। শুধু ঠিক আছে আছে। না ভাই, অনেক মানুষ মারাও হুম। গিয়েছে। অনেকই মারা গেছে। হুম হুম। অনেক মানুষ মারা গেছে। কেউ সাগরে মারা গেছে, কেউ মাফিয়ার হাতে মাপের মারা মতো। গেছে, কেউ গুলিতে মারা গেছে। কারণ ওই জায়গায় আপনার ভাই ওরকম কিছু নাই, আপনার হাতেই কিছু নাই। কিচ্ছু করার সবকিছু নাই। আপনার রিমোট কন্ট্রোলের মতো চালাইতে থাকবে। হুম কথা মতো আপনার চলতে হবে, আপনার হাতে কিচ্ছু নাই। হুম, বুঝতে পারছি। প্রথমত আপনি যেখানে আপনার মাদারীপুরের মানুষজন সবাই ইটালিতে আছে, এদের বিষয়ে আপনার ইচ্ছা জাগছে যে ভাই ব্রাদার সবাই হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ বাঁচি মরি আমিও যাব। আমার একটা স্বপ্ন, আমিও হ্যাঁ, ইউরোপে যাব। সেটাই। এটাই আর কি ইচ্ছা আপনার। এদের দেখার পরে তো আমাদের ওই ইচ্ছাটা ইচ্ছাটা জাগলো। জাগছে আর কি। হ্যাঁ। আপনি বাংলাদেশ থেকে কত তারিখে রওনা দিয়েছিলেন এটার উদ্দেশ্যে মনে আছে? আমি আপনার বাংলাদেশ থেকে রওনা দিই 2025 সালের অক্টোবরে। অক্টোবরে অক্টোবর রওনা দিয়েছিলেন। অক্টোবরের 1 আপনি তারিখে। সংক্ষিপ্তভাবে একটু বলবেন যে অক্টোবর আপনার 1 বাংলাদেশি তারিখে। এয়ারপোর্টে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কি? আপনি কোন কোন স্টেপ পার করে আপনি লিবিয়া আসছিলেন আর কি? হুম। সংক্ষিপ্তভাবে একটু বলবেন আর কি। বাংলাদেশ এয়ারপোর্টে যখন এয়ারপোর্টে সমস্যা, তো অবৈধভাবে আসা হুম, এটা সমস্যা। বাস্তব। তারপর আপনার একটা এজেন্সি থেকে পাঠাইলো আমাদের ইন্ডিয়া। এই ইন্ডিয়া দিল আপনার ট্রানজিট, তারপর দিল শ্রীলঙ্কায়। ইন্ডিয়াতে শ্রীলঙ্কা, হ্যাঁ। শ্রীলঙ্কা ইন্ডিয়া ট্রানজিট দিয়ে শ্রীলঙ্কায় দিল। তো শ্রীলঙ্কায় হোটেলে থাকলাম আমরা 7 দিনের মতো। হুম। তারপর ওইখান থেকে আবার দুবাই ট্রানজিট দিয়া মিশরের ভিসা দিল। দুবাই আপনারা কয়দিন ছিলেন? দুবাই বেশিক্ষণ ছিলাম না, দুবাই ছিলাম 7 ঘন্টার মতো। অল্প সময় আর কি। অল্প সময়। এখানে খাওয়ার পরিবেশ ছিল আর কি, খাবার দাবার একদম। দুবাই তো এয়ারপোর্ট ভালো ছিল, হুম, সুন্দর পরিবেশ, হ্যাঁ। খাবারের পরিবেশ ছিল ভালো। এটা বাস্তব, হ্যাঁ, ওই দুবাই জায়গায় অনেক তেমন ভালো। একটা সমস্যা না। হুম হুম তারপর আসলাম মিশরে। মিশরে তো আপনার ট্রানজিট বেশি দেয়। হুম হুম। ওই জায়গায় এয়ারপোর্টে থাকলাম 20 ঘন্টার মতো। একটা ওই না 20 ঘন্টা? এয়ারপোর্টে, হ্যাঁ ওখানে তো এয়ারপোর্টে। মনে করি একটু পানের দাম অনেক, এয়ারপোর্টে হ্যাঁ। একজন এই জায়গায় বসে রয়েছে, একজন ওই জায়গায় বসে রয়েছে। ওই জায়গায় খাবারের তেমন পরিবেশ ছিল না। দাম অনেক বেশি, কেউ ওই প্রচুর দাম ভাই, হ্যাঁ। কাছে যা ছিল ওইগুলা হুম হুম খাবার খাইছে, 20 ঘন্টা কাটাইছে। পরে দিল আপনার ওইখান থেকে হুম লিবিয়া বেঙ্গাজির ফ্লাইট দিল। বেঙ্গাজি আসলাম। হুম। তখনই আপনার বুঝতে পারলাম যে আমার হাতে আর কিছু নাই। বেঙ্গাজি নামার পরেই বোঝা গেল যে আমাদের হাতে কিছু নাই, সবকিছু অগহাতে। মানুষের। সবকিছু অগহাতে। ঠিক হুম আছে। আস্তে আস্তে আতঙ্ক মানুষের ওই বেঙ্গালি থেকেই শুরু হইতে লাগলো। সামনের কাহিনী তো বাতি দিলাম, ওইগুলো তো আরো ভয়াবহ। তারপর বেঙ্গাজি এয়ারপোর্ট
এরপর তার থেকে মানে রাত আপনার 2টার লাইফের দিকে বেঙ্গালি থেকে না আপনার পুরো গল্পটা শুরু হলো যে আপনার লাইফের একটা যে একটা ভয়ঙ্কর যে স্মৃতিগুলা শুরু হয়ে ওই গেল যে জায়গায়, আপনার ভয় ওই আতঙ্ক জায়গা থেকে, হ্যাঁ। কাজ করতে লাগলো। তারপর আপনার বেঙ্গাজি থেকে রাত 2টার দিকে ওই দালালের গাড়ি পাঠাইছে আর কি, তার পরিচিত কেউ হয়তো, ওইখান থেকে দিল তাদের বাসায়। কয়জন লোক ছিলেন আপনার এক দালালের? আমরা ওই জায়গা থেকে আসলাম হলো 8 জন। 8 জন লোক ছিলেন। 8 জন, একই দালালে 8 জন। 8 জন আসলাম, ওই বেঙ্গাজি রিসিভ করে রাখলো। ওই জায়গাতে খাবারের তেমন পরিবেশ নাই, শোয়ার তো পরিবেশ নাই মনে করেন, একজনের উপরে একজন শোয়া শুরু করছে। তো ওই জায়গায় থাকলাম 5 থেকে 6 দিনের মতো। ওটা কি আপনি লিবিয়ার গেম করছেন নাকি বাংলা কোনো না না, ওটা গেম ঘর না, এমনি গেম একটা ঘর না? হ্যাঁ, তো মানে বাংলা রুম ছিল নাকি আপনার কোনো লিবিয়ারি রুম? লিবির রুম, লিবিয়ারি রুম ওটা ছিল, লিবির আপনার রুম ছিল। বাংলায় নিয়ে রাখছিল নাকি? বাংলার পরিচিত লিবি ছিল, ওই ওকে দিয়ে লিবির, নেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই বুঝলাম। আমার বাংলায় নেওয়াইছে ওই লিবির রুমে। ওই জায়গায় 5 থেকে 6 দিন থাকলাম। ওই জায়গা থেকে পরিবেশ খারাপ শুরু হলো। ওখানে তো তারপর হুম, গেম ঘরে তো জানি না, লিবিয়ার ঘরে এরকম অবস্থা। হ্যাঁ হ্যাঁ, তাহলে তখন কোনো একটা ভয় কাজ করলো না যে ভাই এখনো আমরা গেম ঘরে যাইনি, এখন এই তার মানে লিবির ঘরে যেটা বলে নিজের বাড়ির মতন ধরা চলে, যে অন্যর বাড়ি তা ওই ওই জায়গায় এরকম পরিবেশ, তাহলে ভয়ঙ্কর, ভিতরে আরো কত খারাপ। হ্যাঁ, আতঙ্ক তো ওইখান থেকেই শুরু। এয়ারপোর্ট থেকে? এয়ারপোর্টে যখন রাত 2টার দিকে নামলাম, ওইখানের পরিবেশ দেখার পরে বা মানুষের আচার আচরণ দেখার পরে লিবিদের, ওইখান থেকে আতঙ্ক শুরু। ওদের ব্যবহার খুবই খারাপ, বলার মতো হ্যাঁ, না। তো ওইখান থেকে আতঙ্ক শুরু। তো 5-6 দিন ওই জায়গায় যেভাবে থাকলাম, বাসায় ফোন দেওয়ার সিস্টেম নাই, সিম কেনার অপশন নাই ওই জায়গায়। তা বাসায়ও ফোন দেওয়া হয় নাই। তারপরে দালালে ফোন দিল ওই লিবির কাছে, যে 8 জন তার বাসায় নিবে ত্রিপলিতে, ঠিক আছে। তারপর পরের দিন ওই জায়গায় 5-6 দিন থাকার পরে আপনার সম্ভবত 7 থেকে 8 তারিখে অক্টোবরে গাড়ি পাঠাইলো, দালালের যে পরিচিত লিবি ত্রিপলির, ওই লিবির গাড়ি পাঠাইলো। তো পাঠানোর পরে ওই জায়গা থেকে শুনছি যে 16-17 ঘন্টা লাগে যাইতে। ত্রিপলি যাইতে গাড়িতে। তাও গাড়ির স্পিড তো প্রচুর, তাও 16-17 ঘন্টা লাগে। পরে গাড়ি আসলো সকালবেলা, 2টা গাড়ি আসলো, 4 জন করে আমরা ভাগ করে 8 জন গেলাম একই দালালে। তো যাওয়ার পরে আপনার জায়গা জায়গা তো চেকপোস্ট আছে। তো চেকপোস্টের কাছে গেলেই ড্রাইভারে বলতেছে যে নিচু হইতে, সিটে নিচু হইতে। তো নিচু হয়ে প্রত্যেকটা চেকপোস্ট পার হলো, তার ভিতরে আবার আছে একটা আছে ব্লাড পরীক্ষা করবে। তো ওই ড্রাইভারে ওই যে ব্লাড পরীক্ষা করবে, যে ওই মেডিকেলে পরিচিত আছে হয়তো, তাদের দিয়ে ব্লাড নেওয়া হইলো। নেওয়ার পর আবার গাড়িতে উঠাইলো। ওঠানোর পর আপনার 7 থেকে 8 ঘন্টা চালাইলো, তারপর অফ করে দিল। বললো যে সামনে ত্রিপলির রাস্তায় ঝামেলা, এই জায়গায় থাকতে হবে আজকে রাত? হ্যাঁ, মরুভূমি, সব দিকে মরুভূমি, কোনো মানুষজন নাই তো, সব মরুভূমি, লিবিয়াতে প্রচুর মরুভূমি। সব মরুভূমি। পরবর্তীতে আপনার নিয়ে গেল একবারে মরুভূমির ভিতরে, রাস্তার বাইরে, ওই জায়গায় কোনো রাস্তা নাই, বালুর ভিতরে দিয়ে গাড়ি চালাই নিয়ে গেল একটা ফাঁকা ভাঙা বিল্ডিং এর মতো মরুভূমির মধ্যে। ওই জায়গায় পানি নাই, আপনার বাথরুমের কোনো সিস্টেম নাই, কিছু নাই। সাথে তো আমাদেরও পানি কিছুই নাই, বোতলেও নাই। আপনারা পানি ব্যাগেও মানে নাই। নিয়ে গেছিলেন না? হায় আল্লাহ। পানি গাড়িতে বসে শেষ হয়ে গেছে, পরে আর পরবর্তীতে আর পানি নাই। পরে ওই জায়গায় একটা ফাঁকা রুম, কেউ নাই ওই জায়গায়, আগেরও কোনো লোক নাই। পরে আমাকে 4 জন ওই রুমে রাখলো, রাত্রে শোয়ার ব্যবস্থা নাই, হালকা শীত শীত পড়তেছে, যখন আসছি তখন শীত, প্রচুর শীত। তো বালির ভিতরে রাখছে, তো ওরকম শীত নাই, কিন্তু বালির ভিতরে শোয়া লাগতেছে, ওই যে বিল্ডিংটা ভাঙা, ওটার ভিতরেই বালি। পরে বালির ভিতরে শোয়া রাখতেছে, ওই জায়গায় রাখলো 2 দিন, ওই মরুভূমিতে। 2 দিনে তো কিচ্ছু খাই নাই মনে করেন। ওই সাথে একটা বেরুজ ছিল, 4 জনের সাথে হয়তো 5-6টা বেরুজ ছিল। ভেজ বলতে কিন্তু আপনার কেক, ছোট ছোট ওই ছোট ছোট কেক কেক, গুলাকে বলা হয়। হ্যাঁ। তো ওই 2 দিনে আমরা খাইলাম ওইগুলাই। তো লিবি যে আপনাদের নিয়ে গেল গাড়িতে করে, ও কোনো খাবার, রুটির না, মতো ও খাবার কোনো কিচ্ছু দিল না? ও কোনো খাবার দেয় না ভাই, ওগো ব্যবহার হয়েছে চরম খারাপ। হ্যাঁ, এটা ওদের মধ্যে কোনো মানবতা নাই, কারণ এগুলা দালাল ভাই, এগুলা মানুষের হ্যাঁ। আপনার জীবনের কোনো মূল্য দিবে না, এটা মানবতার টাকার তো মূল্য দিবে। কিছুই নাই, মানবতার তো কিছুই নাই। তারপর ওই লিবি তো কোনো খাবার দেয় নাই, আমরা জাস্ট ওই 2টা বেরুস খেয়ে 2 দিন কাটাইছি। হায় আল্লাহ। ঠিক আছে, ফোন দেওয়ারও সিস্টেম নাই। পরবর্তীতে 2 দিন পরে সকালবেলা আবার
5টা 6টার দিকে ভোরবেলা একবারে ভোরবেলা ওই লিবি আসছে গাড়ি নিয়ে ওই জায়গা থেকে আর ত্রিপলি নিবে। ওটা তো সম্ভবত জায়গাটার নাম সিরোতা, সেটা সিরোতা, ঠিক আছে। তো ওই জায়গা থেকে ত্রিপলি নিবে গাড়ি আসলো, আবার 4জন গেলাম। তারপরে ওই জায়গা থেকে আবার চালাইলো 7-8 ঘন্টা গাড়ি চালাইছে। চালানোর পরে আপনার নিয়ে গেল আরেকটা ব্লাড টেস্ট করবো ওই জায়গায়। মোট 3টা ব্লাড টেস্ট করছে। 3 জায়গায় রক্ত হ্যাঁ। হচ্ছে শরীর থেকে। ওই ড্রাইভারের টাকা দিয়া, হুম, ওই জায়গায় সেনাবাহিনী ছিল, টাকা দিয়ে ওই জায়গা থেকে ব্লাড টেস্ট করাইছে। হুম, করানোর পরে নিল, নেওয়ার পরে আবার 7-8 ঘন্টা চালাইয়া রাখলো মিশ্রতায়। হুম, ওই মিশ্রতায় একই অবস্থা, ওই বাসার অবস্থা একই। তারপর ওই জায়গায় একবেলা খাবার দিছিল, খিচুড়ি খাওয়াইছিল। তো ওই জায়গায় পুরো রাত থাকলাম, শোয়ার কোনো ব্যবস্থা নাই, খালি ওই খিচুড়িটুই। ওটা খেয়ে কোনো রকম বইসা রাত কাটাইলাম। পরবর্তীতে আবার পরের দিন সকালবেলা হুম। এর থেকে শুরু হলো আরো খারাপ অবস্থা। কষ্ট আরো বেশি। হ্যাঁ, ত্রিপলি থেকে গাড়ি পাঠাইছে, ওই রাস্তা আবার প্রচুর খারাপ, ওইখান থেকে আরো বেশি খারাপ, আরো বেশি আতঙ্ক। হুম। তো ওই জায়গায় নিল আপনার একদম সিটের তলে শোয়াইয়া, কয়জন? বসার সিস্টেম নাই, ওই কয়জন ছিলেন? 4জনই। 4 জনের ছিলেন। ওই 4জনের ছোট একটা গাড়ি, এ তো মাইক্রোবাস ছোট। হুম, হুম, 2জন ড্রাইভার, একজন 3জন, সামনে এইভাবে মোট 4জন বসা যায়। হুম, তো ড্রাইভার সহ আমরা 5জন। তো পিছনে সিটের নিচে রাখলো হুম, 3জন, আর সামনের সিটে একজন রাখলো নিচু কইরা, ওর উপরে দিয়ে বস্তা দিয়ে রাখিয়ে দিছে। হুম। মোরগের বাছুর দেখার নাই। না না, নিঃশ্বাস নেওয়ার সিস্টেম নাই। হুম, হুম, আপনি নিঃশ্বাস নিবেন বস্তাটা সরাইয়া, তাহলে আপনার মার দেওয়া শুরু করে দেয়। ওই সামনে যে ছেলেটা আমাকেও, হুম, ও একটু বস্তা সরাইয়া নিঃশ্বাসটা নিতে আছে, হুম। আর মাথা মাথা মারা 2-3টা থাবো। কেন এর ভাই ওইগুলা দেখে তো আমরা মাথা জাগাইতে পারতাছি এই না। জায়গায় তো ভাই মারারও কারণ আছে। যদি আপনারা মাথা বাই করেন, কেউ দেখে ফেললে আপনার 3 জনে আটকে পড়বে। সমস্যা 4 তো। জনে আটকা পড়বে। কিন্তু ভাই নিঃশ্বাস যে বন্ধ হয়ে যাইতেছে, হুম। ওই সামনে যে অত নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। পরবর্তীতে কষ্ট করার পরে ত্রিপলি দালালের বাসায় গেলাম। ওই যাওয়ার পরে তো ছেলে বলতেছে, ভাই আমি তো আর এই খালি খালি মাথা উঁচা করি নাই, হুম, আমার মরার সিস্টেম হয়ে যায়, তখন মনে করেন নিঃশ্বাস ছাড়তে গেছি। তাহলে বসার সিস্টেম নাই তো ভাই, প্রচুর খারাপ অবস্থা। পরে দালালের বাসায় গেলাম, ওই জায়গায় আপনার কয় ঘন্টা সময় লাগলো এর মধ্যে আপনার? ওইখান থেকে লাগছে আপনার 3 ঘন্টার মতো। 3 ঘন্টা। মিশ্রতার থেকে ত্রিপলি যেতে 3 ঘন্টার মতো গাড়িতে ওইভাবে থাকতেছে। হুম, হুম, তো 3 ঘন্টা ওইভাবে বসে থাকা সম্ভব না। হুম, তারপর সামনের অবস্থা তো মনে করেন আরো খারাপ। ত্রিপলিতে ওই জায়গায় দালালে খাবার দিছিল, ওই জায়গায় একবেলা ভাত রান্না করে দিছিল, ওই জায়গায় 3 দিন খাওয়া গেছে। পরে দালালে ফোন দিল যে তোমাকে 4জনের গেম করে দিয়ে দেবো, হুম, বাসার থেকে গেমের টাকা ম্যানেজ করতে বলো। পরে আমরা বাসায় ফোন দেওয়ার সাথে সাথে তাই দালালে ফোন দিলাম। আমার ফোনে সিম কিনতে পারি নাই, হুম। সমস্যা। পরে দালালের ফোন দিলাম বাসায় যে গেমের জন্য টাকা লাগবে। তারা তো মনে করেন টাকা চাওয়ার সাথে সাথে দিয়ে দিবে, দিয়ে দিচ্ছে, হুম। ছেলের বিপদ। তা টাকা দিয়ে দিল, পেমেন্ট করে দিছে। তারপরে দালালে পাঠাইলো যে তোমাকে 3 দিন পরে গেম ঘরে যাবা, গেম ঘরে যাওয়ার পরে 3 দিনের মাথায় গেম গেম আছে। হয়ে যাবে। হ্যাঁ। তো ওই আশায় গেলাম যে যাক 3 দিনে গেম হইবে, সমস্যা নাই, ওই জায়গায় যাই। তারপর ওই জুয়ারায় পাঠাইবে, গেম করে জুয়ারায় গেম করে পাঠাইবে। হুম। ওই জায়গার অবস্থা ভাই, রাস্তার অবস্থা করুন, মনে পড়লে এই গালুম দাঁড়ায় যায়। ভাই আমি জানি প্রচুর ভাই এই খারাপ। পথ কতটা কষ্ট। ত্রিপল্লী থেকে জোয়ার আরো খারাপ, হুম, প্রচুর খারাপ। ওই জায়গায় ওইভাবে মনে করেন ওই 4জন পাঠাইলো, জুয়ারা যে লিবি দালালে পরিচিত, হুম, হুম, ঠিক আছে, ওই পরিচিত লিবি আসলো গাড়ি নিয়ে। তো ওর গাড়িতে দিল, ওইভাবে বসে সিটের তলে। ওই জায়গায় আরো খারাপ। ওই জায়গায় যাও মনে করেন মাথা এদিক ওদিক ঘুরাইতে পারছে, কিন্তু ওই রাস্তাটুকু আর ঘুরাইতেও পারবে না মাথা, এতটা খারাপ। হুম, তারপর ওই একজনের হাত এরকম উঁচায় রয়েছে সামনে, হুম। আর হাতটা লিবিতে লাথি দিয়া সোজা করে, লাথি দিয়ে সোজা করে। বললাম তো ওরা যেমনে মানব বলছে এমনি লাথি দেয়, কই যে লাগছে আপনার, মরলে ওটা যায় ওই আসে যে না। আপনার লাথি লাগছে, মরছেন না বাঁচছেন এগুলো দেখতো না, ইচ্ছা মতো যেমন মন চায় একটু দরজার ফাঁক দিয়া হাতটা এরকম হয়েছে, লাথি দিয়ে লাগাই দিছে। পরে যাই হোক কষ্ট মষ্ট করে গেলাম, গেম করে নিল। হুম, নেওয়ার পরে বলতে আছে ওই লিবিতে একটা লাঠি আন না, ঠিক আছে, বলতে আছে যে এভাবে চুপ, মানে কোনো কথা বলা যাবে না, নিঃশ্বাসের শব্দ ছাড়া
পা হলাইতে হবে আপনার এমনি এমনি, হুম। পার শব্দ শুনলে মারবে। গেম ঘরের মধ্যে। গেম ঘরের ভিতরে ওইটা হচ্ছে গেম ঘর। হুম। পার শব্দ হলে আপনি মারবে। আপনি যে একটু হাইটে ওয়াশরুমে যাবেন, ওয়াশরুম তো নাই, যাইবেন কি, তো একটু পার শব্দ হইলে, বলে যদি শব্দ হয় তাহলে আপনার পিডায় হুম। যেমন মন চায় এমনি, মাথায় লাগলো না বুকে লাগলো ওইগুলো দেখো দেখার বিষয় না। শুরু হয়ে গেছে। পরে দালালে পাঠাইছে বইলা যে 3 দিনের ভিতরে গেম হইবে। বললো যে 3 দিন যত কষ্ট হোক যাই করুক করুক। আল্লাহ ভরসা। হ্যাঁ। পরে 3 দিন তো 3 দিনই আপনার ওই জায়গায় তো খাবারের কোনো ব্যবস্থা নাই। খাবারের ব্যবস্থা নাই, সকালবেলা একটু পাস্তা দিবে, হুম। পানি নাই। পানি দিয়ে খাইবেন, পানি নাই। কি জীবন, হ্যাঁ? পানি নাই, একটু পাস্তা দিবে সকালবেলা, আবার পরবর্তীতে আবার পরের দিন সকালবেলা একটু পাস্তা দিবে। হুম। একবেলা আপনার লবণ আছে পাস্তায়, একবেলা লবণ নাই। হুম। 2-3 দিন পানি থাকে। সপ্তাহে ধরেন আপনার 3 দিন পানি থাকবে, 4 দিন পানি থাকবে না, ওই 4 দিন না খেয়ে থাকতে হবে। কি অবস্থা ভাই, হ্যাঁ? হ্যাঁ, তাহলে ভাবলাম যে 3-4 দিন কষ্ট করি। কিন্তু 3-4 দিন তো ভাই পরে আপনার 3-4 দিনের মাথা আপনার সময় গেল 15 দিন। দালালে খালি বলতে আছে গেম হইবে, তা আসলে কোনো গেমের কোনো তো আশঙ্কা ওই রকমই থাকতেছে না। আপনাদের শুধু সকালে পাস্তা, দুপুরে কোনো পরিবেশ ছিল না? দুপুরে গেল পরিবেশ রাতে? নাই। রাতে সপ্তাহে আপনার 7 দিন, তো 7 দিনের 3 দিন ধরে রাত্রে খাবার দিবে। আর বাদ বাকি দিন দিবে না। ওই রাত্রে একটু খিচুড়ি দিবে, এত একটা হুম। প্লেট, এই প্লেটে 8 জন বইবে। আপনি এক নাল্লা মারছেন, পরবর্তীতে যে আর একবার দিবে আর না, পাবে আর না, আর তার মানে দেয়া নাই, ওইরকম আমারও শেষ হয়েছে হয়ে ভাই। গেছে। তার মানে এরকম দিবে একটা গাবলাতে, যার গরম আছে ভাই, গরম গরম দেখার বিষয় না, না, কিরা কার আগে দিবে ভাই মুখে। কোনো তার মানে সিস্টেম নাই। ওই যে দেওয়ার তাও শেষ হয়ে যায়। মানে পেটের খিদে এমনও মানুষ আছে যে হাওমাও করে ভাই চিৎকার করে। ওই খিদার যন্ত্রণা মানুষ ওই জায়গায় না গেলে বুঝবে না। হুম হুম হুম। জীবনে এই খাওয়াটা আপনার বাইচা থাকতে যদি জাহান্নাম দেখতে হয় তাহলে ওই জায়গায়। বাস্তব ভাই, এটা মানতে হবে। যারা বর্তমানে এগুলা ফেস করছে সেই মানুষগুলাই জানে যে বাইচা থাকতে যদি আপনার জাহান্নাম দেখতে হয় তাহলে ওই লিবিয়ার গেম ঘরে আছে, হুম, ওই জায়গায় গেলে দেখা যায়। প্রচুর খারাপ অবস্থা হয়। ওগুলো বললেই মনে পড়লেই কান্না আসে, আইসা পড়ে অটোমেটিক। কষ্ট মনের মধ্যে এই যে চলে যে আসে। এখন মনে করেন ভালো জায়গায় আছি, হুম, হুম, হুম। কিন্তু ওই কথা মনে পড়লে এখনো কান্না আসে। এটা ভাই কোনোদিনও ভুলতে পারবেন না অসম্ভব। আপনি। আমি যদি জীবনে কোটি 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 টাকার টাকার মালিক হই, এটা বাস্তব। তারপর ওই দিন ভোলা সম্ভব না। চিঠিগুলা থেকেই যাবে মনের মধ্যে। আপনার একটা খিচুড়ির দানা নিচে পড়ে গেছে, হুম। ওই দানাটা উঠে আর একজনে খাইছে, ময়লা আছে না কি আছে ওটা দেখে নাই, কি অবস্থা ভাই রে। ওটা দেখে নাই। পেটের খিদা যে কি জিনিস উপর আল্লাহ জানে, হ্যাঁ। হ্যাঁ, ওই জায়গায় খিদের যন্ত্রণা বোঝা যায়। পরে ভাই 15 দিন গেল, 1 মাস গেল, গেমের কোনো খবর নাই। দালালে বলতে আছে যে থাকো গেম হইবে, থাকো গেম হইবে। তোমার 3 দিনের কথা 3 বলছে, সে দিনের কথা জায়গায় বলছে। 1 মাস চলে যাচ্ছে ওইরকম 1 পরিবেশে। মাস তো চলে গেছেই, তারপর হুম ফোন দিই যে ভাই কি অবস্থা। দালালে ফোন দিই, ধরে 5 বার ফোন দিলে 1 বার ধরে, হুম ভাই কি অবস্থা, গেমের কি খবর, সমস্যা আছে একটু, হইবে হইব গেম। নির্দিষ্ট কোনো তারিখ বলে না, গেম হইব। 1 মাস গেল ওইভাবে ভাই, কষ্ট করে আপনার 5 দিন 7 দিন 10 দিন 15 দিন থাকা যায় না খাইয়া, হুম। কিন্তু এইভাবে মাসের পর মাস থাকা খুব সম্ভব না। কষ্ট। পরে বললাম যে আমাকে তো এই অবস্থা, খাবারের তো সমস্যা, হুম। এদের গোসলের ব্যবস্থা নাই, বাথরুমের সমস্যা, তো যাই হোক ওইগুলা সমস্যা নাই, আপনি কিছু খাবার পাঠান পারলে। তারপর মনে করেন 5-7 দিন বলার পরে একদিন পাঠাইছে আপনার ওই যে বেরুস, ওই কেকের মতো এগুলা, হুম। ওই বেরুস আর ছোট ছোট আপনার কেক, এগুলা ধরেন আমরা ওই দালালে ছিলাম 8 জন ওই গেম করে, হ্যাঁ। তা 8 জনে ধরেন 15-20টা করে পাইছি। তাহলে তো যে 15-20টা বাংলা কেক যে বাংলা দালাল সে মনে হয় অতটা মানে কেপটে টাইপের। কারণ আমরা যে দালাল ছিল ভাই, ও যেদিন আসছিল, হ্যাঁ মনে করেন দুধ বিস্কুট কেক ভাই অনেক কিছু নিয়ে আসছিল, এটা সত্যি কথা। কিন্তু গেম করে অনেক কষ্ট করছি, এটা মানতে হবে। কিন্তু ও যখন আমাদের সাথে দেখা করতে আসছিল, খাবার পাঠাইছে একবার, হুম। ভাই অনেক কিছু দিছে বলার মতো না। ভাই সবাই তো সব দালাল একরকম না, ওরা টাকার পাগল সবাই, এটা বাস্তব। টাকার পাগল সবাই। তারপর ও বসতে আছে যে আমি যত খরচ কমাই পারি আমার লাভ থাকবে, হুম হুম। এই হিসাব করে ও টাকা পাঠাইতেছে, খাবার ওইভাবে পাঠাইতেছে। এখন এই জায়গায় যে আপনি ক্ষুধায় মরে যাইতেছেন ও দেখার বিষয়। এটাও দেখবে না, যে আপনি মরতেছেন না বাঁচতেছেন, আপনার হাতে চুলকানি হইতেছে, সব জায়গায় চুলকানি সমস্যা, এই জায়গায় চুলকায় ওই জায়গায় চুলকায়, পরিবেশ তো খারাপ, খুব। পরিবেশ তো খারাপ। তাহলে এই প্রস্রাব করতে যাইবেন আপনি, আপনার প্রস্রাব আসবে না, পানি নাই। হুম হুম। তাহলে তো 3 দিন পরে পানি একটু খাইছেন তখন একটু প্রস্রাব করতে পারবেন।
পানি জিনিসটা কি, খাবার জিনিসটা কি, যারা গেম ঘরে আছে বা গেম ঘরে থাকছেন ওই মানুষগুলাই বুঝবে যে খাবার আর পানি জিনিসটা মানুষের জীবনের জন্য কতটা মূল্যবান জিনিস। মানুষ খাবার আর পানির বিনিময়ে কত মানুষ মারাও যাচ্ছে গেম ঘরে, এরকম হাজারো হুম। মানুষ মারা যাচ্ছে ভাই। হ্যাঁ, চোখের সামনে আমার মানুষ মরছে। চোখে মানে এগুলা। আপনার সামনে পড়ছে কিনা ভাই, আমার চোখের সামনে একজন মানুষ পানি পানি করে মারা গেছে। তাহলে দালালরা মারতেছে, এখন কি করছে, ওই শুয়ে পড়ছে, শোয়ার অবস্থা মারছে, মানুষটা জান বেড়ে গেছে। তাহলে অ্যাভেলেবেল হইতেছে, লিবিয়া এরকম অ্যাভেলেবেল হইতেছে, এরকম অবস্থা মানুষ। অ্যাভেলেবেল চোখের সামনে মারা যাইতেছে। তারপর ভাই 1 মাস তো পরে, 1.5 মাস 2 মাস যায় গিয়া হুম। এই একই অবস্থা। দালালে বলতো 2 মাস পরে বলতাছে যে গেম হইবে। এখন আমরা একটু বলতাছি যে 3 দিনের কথা বলে আপনার 2 মাস হয়ে যায়, এখনো বলতাছেন যে গেম হইবে, আর কবে হইবে? আপনারা যদি যখন 2 মাসের কথা বললো, আপনারা তখন বলতে পারলেন না না যে আমাদের এই জায়গায় এভাবে থাকা সম্ভব হচ্ছে না, আপনাদের বাসায় হ্যাঁ, আমার নিয়ে কদিন রাখেন, তখন আমরা তো বলছি মরে যাইতেছি। তখন বলছি যে আপনার এই জায়গায় তো এইভাবে না খেয়ে থাকা সম্ভব না। হুম হুম আপনার যদি গেম হয় তাহলে 3 দিনের কথা বলছেন, আগে গেম হইতো। আমার মনে হয় এই জায়গায় গেম হইব না। হুম হুম আপনি হয়তো বের করেন, বের করে অন্য গেম করে দেন, অথবা আপনার বাসায় নিয়ে যান। হুম এখন বলতেছে না, ওই জায়গা থেকে বাইরে বের করলে অন্যরকম, আবার অন্য রিস্ক। আমরা বাইরে পুলিশ, বাইরে মাফিয়া, হুম হুম বাইরে বাইরে কালাবুশ আছে, এগুলা সমস্যা, তখন ওই রিস্ক কে নিবে আপনাকে? হুম হুম। এটা বলতেছে দালালে। তখন আমরা এদিকেও যাইতে পারতাছি না, ওদিকেও যাইতে পারতাছি না। কি বিপদ ভাই। হ্যাঁ, বের হইলেও বলতাছে যে বাইরে সমস্যা, তখন যদি আপনি ধরে নিয়ে যায় কেউ, তখন আপনি রিস্কটা কে নিবে? আর আমরা বলতাছি যে এই জায়গায় না খাইয়ে থাকা তো সম্ভব না, না খাইতে না খাইতে তো মানুষ মরে যাইতেছে। ঠিক আছে, কষ্ট রে ভাই। তখন ওই যে বললাম না আপনার, প্রথমেই তো বললাম যে এই লিবিয়া ঢোকার পরে আপনারে চালাইবো হলো ওরা রিমোট দিয়া, আপনার হাতে কিছু নাই। কোনো ও ক্ষমতা নাই। রিমোট যেমনে চাপ দিবে আপনার আপনি চলতে হবে। বাস্তব ভাই, মানুষের কোনো তো ওই জায়গায় যে আপনার 100-200 লোক থাকতেছেন, আপনাদের টু শব্দ করার, আপনাদের টু শব্দ না, করবেন করলে মার কাশি দিলে পর্যন্ত আপনার মারতাছে। মার দেওয়া শুরু করে। হ্যাঁ। আমার সামনে পাশে একজন বৃদ্ধ লোক, বৃদ্ধ বলতে আপনার ধরেন ওর বয়স 50 প্লাস, মুরব্বী লোক আর কি। তা একটু কাশির সমস্যা আছে। হুম ও মনে হয় 2 মাসে মনে করেন 15 দিন ওই মাইর খেয়েছে, শুধু কাশির জন্য। একটা কাশি দিছে, ওই প্লাস্টিকের লাঠি আছে এতটুক, ওটা হুম দিয়ে মারতাছে। কাশি দিছে, মারতাছে। কাশি তো আটকাই রাখা সম্ভব না, হুম। এমনিতে একটু কাশির সমস্যা আছে, তারপর তো ওই জায়গায় মনে করেন না খেয়ে থাকতে থাকতে আরো ধুলা, এমনিতেই কাশি। রোগ দ্বারা বৃদ্ধি হুম। পায়। হুম। কাশির কারণে মনে করেন 15 দিন মার খেয়েছে মুরব্বী লোকটা। ওরা তারপর মুরব্বী জোয়ান কিচ্ছু তারপর মানে কি না। করবো ভাই, 2 মাস গেছে, তারপর বা দালাল ওইটা বলতেছে যে এর বাইরে বেরোইলে সমস্যা। তারপর আরো খিসকে ওই জায়গায় থাকলাম। ঠিক আছে, তারপর 15 দিন পরে, 2.5 মাসের সময়, হুম তখন দালাল একটা ছবি দিছে যে তোমার গেম হইবে, একটা হুম বোর্ডের ছবি দিছে, হুম 350 করে ইঞ্চির ফাইবার বোর্ড, ভালো বোর্ড আছে, তোমার গেম হইবে। এই গেম হইবে 5-7 দিন পরে, এই সপ্তাহের ভিতরে হয়তো গেম হইবে। হুম। ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা একটু খুশি হইলাম যে যাক গেম হইবে হয়তো। ঠিক আছে, তারপর ওই 2.5 মাসের সময় 1 সপ্তাহ টাইম নিছে। হুম। 22-25 তারিখে গেম হওয়ার কথা, দুই গেম হয় নাই। হয়নি। হাড়ি কপাল। এখন বলতেছে কি আবহাওয়া বাইরে খারাপ, এখন গেম দেওয়া সম্ভব না, একটু হুম পুলিশও ঝামেলা করতেছে গাড়ে, তো গেম দেওয়া সম্ভব না, একটু লেট করে। ঠিক আছে, এটা হলো গেম ঘরের মধ্যে আস্তে আস্তে তো একটু পরিচিত হয়ে গেল। ঠিক আছে, হুম এ বলতাছে যে এই অবস্থা, কিন্তু দালালে বলতাছে ফোন দিলে যে গেম হইব হইব। আরে জিজ্ঞাইতাছি যে আপনার কবে হইব, একটা নির্দিষ্ট টাইম দেন, এটা হুম। বলতাছে না। এটা বলে না কেউ, কোনো হ্যাঁ, দালালই বলে না। তা বলতাছে গেম হইবে গেম হইবে। তো ভাই ওইভাবে কষ্ট করলাম গেম করে, না খাইয়া এইভাবে। তারপর আপনার 4 মাসের মাথায় পরে এই বিকালবেলা ফোন দিছে যে রাত্রে গেম হইবে। যাক যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, গেম হইবে। হ্যাঁ, দেখি মনে করেন লিবিতে রাত্রেবেলা আসছে, হুম গেম হইবে আমাগো 30 জন, 30 জন নিবে গেম হুম থেকে। তো 30 জন বের করছে রাত 2টার দিকে, হুম 2টার দিকে লিবে আইসা, পরে 30 জন বের করছে। বের করার পর ওই জায়গা থেকে নিল আপনার গাড়িতে শোয়াইয়া, নিচের সিটে করে শোয়াইয়া, আবার ওই জায়গা থেকে 20-25 মিনিট গাড়ি চালানোর পরে নিল সাগর পরে, হুম মরুভূমির ভিতরে সাগর পরে বোট করে নিল। ভাই বোট করে গিয়া, এটা মনে করেন আমাকে রিজিকে ছিল। ঠিক আছে, রিজিকে ছিল, হয়তো ওই জায়গায় সমস্যা, এই কারণে আমাকে রিজিকে ছিল, ওই জায়গায় আরো কষ্ট।
বোট করে বোট ঘরে যাওয়ার পরে আপনার শুনছি যে সকালবেলা গেম হইব, কন্টাক্ট করা গেম দিব, সকালবেলা গেম হইব, আলহামদুলিল্লাহ ভালো একটা গেম হইব। হুম, পরে সকালবেলা তো গেছেই, দুপুরবেলাও গেল, বিকাল গেল, রাত্রে 2 লিবি আসছে নতুন, ওইগুলো চিনি না। 2টা লিবি আসছে রাত্রে, একটা কবজা দিছিল দুপুরে, পরে রাত্রে 2 লিবি আসছে। আসার পরে দেখতেছে ভাই হাওয়ার বোট। খাওয়ার বোট। হ্যাঁ, তাহলে আপনাদের যে ছবি দিচ্ছে সে ছবির সাথে মিল নাই। ছবির সাথে কোনো মিল হায় নাই। আল্লাহ রে। হুম ঠিক আছে, দেখতেছে হাওয়ার বোট, তো আমার সবার মন খারাপ হয়ে গেল। হুম। হাওয়ার বোট, যে দালাল দেখাইলো কি আর করলো কি, ঠিক আছে, সবার মন খারাপ হয়ে গেছে, অনেকে তো কান্নাকাটি করতেছে। হুম। খাওয়ার বোটে তো অনেক রিস্ক থাকে। অনেক রিস্ক না, অনেক রিস্ক। হুম তারপর আপনার অনেকে কান্নাকাটি করতেছে, একজনে বুঝাইতেছে ভাই আল্লাহ ভরসা, আমাকে তো গেছেই, তারপর জীবন মরণ আল্লাহর হাতে, যাক সমস্যা না, যা দিছে দিছে, অনেকে উঠতে চাইতেছে না। তা হাওয়ার বোট মনে করেন রাত্রে 8টার দিকে এসা নামাজের পরে বের করছে, বের করে ফুলাইতেছে, ফুলাইবে বাইরে, বের করে ফুলাইবে আর কি, বোট ঘর বাইরে বের করে ফুলাইবে। তো ফুলাইতেছে, ওই সময় মনে করেন পুলিশে নাকি কি লাইট দেখছে ওরা লেজারের মতো, হুম। ওই লিবি 2জন গেছে পলাইয়া, ভোট ওই জায়গায় রেখে গেছে গিয়া। ওরকম একটা জায়গায় ভাই ওইভাবে থাকা তো সম্ভব না, ঠিক আছে। কঠিন অবস্থা। তো ওই দিনও গেম হইলো না, ওই ভোট বাইরে রেখে গেছে। পরে 2টা সুদানি ছিল আমার সাথে, ড্রাইভার হুম ক্যাপ্টেন, 2টা সুদানি দিছিল। ওই সুদানিতে আস্তে করে দরজাটা খুললা, তারপর ভোট হাওয়া দিতে পারে নাই, ওরা গেছে গিয়া এই লিবি 2টা পলাইয়া। হুম। তারপর আইনা ভিতরে রাখলো। এখন তো মনে করেন আরো ভিতরে আরো আতঙ্ক ঢুকে গেছে, যদি পুলিশ আসে। যে পুলিশ দেখা লিবিরা দৌড় দিয়ে গেল গিয়া, তারা বললো কন্টাক্ট করা বোর্ড। হুম। ঠিক আছে, তাহলে কন্টাক্ট করা বোর্ড থাকলে ওরা দৌড়াইবে কি কারণে, আমার সবার মনে এটা প্রশ্ন। তা মনে করেন সবাই ভাঙা পড়ছে। আর ঠিক আছে, একটা ভয় কাজ একজন করতেছে। ভয় তো আছেই, তারপরে এটা আতঙ্ক আর বেশি, কি আতঙ্ক তো ব্যাপার শুরু যে হয়ে গেছে। হ্যাঁ, তাই অনেকে তো কান্নাকাটি করে মনে করেন শেষ, কাউরে কোনো ফোন দেওয়ার ব্যবস্থা নেই ওই জায়গায়, হুম। কারোর সাথে কোনো যোগাযোগ নাই। ওই জায়গায় ভোট ঘরে 3 দিন থাকা লাগলো আমার। 3 দিনের মধ্যে কি খাইছিলেন? 3 দিনের মধ্যে শুধু যে খবজা আর একটা আপনার ইসের মতো পেস্টের মতো দেয়, ওটা দিয়ে খবজাটা খাইতেছি। জিবনা টাইপের আর কি। জিবলা, হুম জিদনা বলে এটারে। হুম। জিবনা। তো ওইটা দিল আর খবজা দিল। সকালে 12টার দিকে একটা খবজা দিছে, আর রাত্রে একটা খবজা দিছে। জীবন রে ভাই, আর ওই স্বপ্ন ওই 3 তাহলে। দিনে হুম অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট করছে। পরবর্তীতে আর অনেকে তো কান্নাকাটি করতেছে ভাই, হাওয়ার বোটে উঠবে না। পরবর্তীতে ওই 3 দিনের মাথায় আবার রাত্রে 8টার দিকে আসলো, আইসা বোট ফুলাইছে। আর অনেকে উঠবে না, হাওয়ার বোটে যাইবো না, কইতেছে আমারে যে সাগর ভাই তা হ্যাঁ, খাইলেই তো মাথা ঘুরে যায়। হ্যাঁ হাওয়ার বোটে যাইবো না, 30 জনের 15 জনের মতো যাইবই না। অনেকে হুম বলতে আছে যে আমারে এই পিছনে নিয়ে যাইতে, গেম করে নিয়ে যাইতে, আমি হাওয়ার বোটে যাবো না। হুম পরে ওই 2 লিবিতে পিস্তল ধরে মাথায়, যে যদি ওড়স তাইলে ওঠ, নাইলে গুলি করে মারিলাম। তাই জীবন বাঁচাইতে ওই ভয়তে মনে করেন একজন উঠতে আছে। হুম। উপায় নেই এখন তো ভাই। দেখা যাইতেছে আর একজনের সামনে সিরিয়াল দিয়ে উঠাইতেছে, হুম একজনের বলতেছে যে গুলি করে মাইরে হলাম, যদি না যাস। ওই ভয়তে মনে করেন সবাই আস্তে আস্তে উঠলো। হুম। তো উঠছে সবাই, আল্লাহর ভরসা, আল্লাহর নামে জীবন, জীবন তো মনে করেন ছাইড়ে দিছে, জীবনের আশা ছাইড়ে দিছে সবাই। আল্লাহ ছাড়া কেউ নাই। হ্যাঁ, ওই জায়গায় সবাই জীবনের মায়া ছাইড়ে দিছে, ছাইড়ে দিয়ে ভোটে উঠলো 30 জন মানুষ। 30 জন। হুম ওই হাওয়ার বোটটাই 30 জন মানুষ, মোট 32 জন, 2টা সুদানি ক্যাপ্টেন ছিল, হ্যাঁ। আর আমরা 30 জন। তো জীবনের মায়া ছাইড়ে দিয়ে মনে করেন উঠলাম বোর্ডে, আস্তে আস্তে শুরু করলো। হাওয়ার বোট তো চলে প্রচুর আস্তে আস্তে, আস্তে আস্তে প্রচুর চলে আস্তে গেল। আস্তে চলে। তো প্রচুর শীত, প্রচুর শীত, বাতাস, তারপর পানিতে সব ভিজা। হুম। আমরা ঢেউ মাথায় আসে। করে হাওয়ার বোট নিছি না, হুম তো সব তো পানিতে নামা লাগছে না, সব ভিজা। আর একটু পর পর তো পানি মনে করেন আসতে আছে, বোটের ভিতরে পানি উঠতে আছে, পানি সেচতে আছে, পানি উঠতে আছে, পানি সেচতে আছে। তো এইভাবে ওই দিন 8টায় উঠলাম, রাত গেল। সকালবেলা সকালবেলা 8টার দিকে দেখি যে বোট চলতে আছে, ওইভাবে একই জায়গায় মনে হইতেছে চলতেছে, বোট আগানা ওই সাগরটা এমন, এদিকে তাকাইলে কুল কিনারে না, এদিকে তাকাইলে কোন কিনারে না, না, বুঝতে পারবেন না যে কোথায় আছে। প্রচুর ঢেউ, ঠিক আছে, প্রচুর ঢেউ। তারপর আগাইতেছে না, আর বোট চলতেছে খুব আস্তে আস্তে। হুম হুম পরে আপনার চলার পরে চলার পরে আপনার প্রায়
20-25 ঘন্টা চলার পরে আমরা শুনলাম যে 0 পয়েন্ট আসছি। হুম, ঠিক আছে, 20-25 ঘন্টা চলার পরে ওই দিন সকালবেলা না, ওই দিন বিকালে সন্ধ্যার দিকে মানে ক্যাপ্টেন বলতেছে যে 0 পয়েন্ট, এটা 0 পয়েন্ট আসছে। কত সময় চলার পরে কয় 0 পয়েন্ট আছে? 0 পয়েন্ট আসছে। আমার তো মনে করছে এতক্ষণ চলছে, অনেক টাকায় গেছি, হুম, অনেক টাকায় গেছি, আল্লাহ বর্ষা। ঠিক আছে, তারপর শুনি ওই জায়গায়, তারপর যখন ইন্টারন্যাশনাল সাগরে গেল ওই দিন রাত্রে, ওই পরের দিন সকাল পরের দিন রাত্রে ইন্টারন্যাশনাল সাগরে ঢুকলো। সাগরে ঢোকার পরে তো মনে করেন ওই জায়গায় আরো ঢেউ বেশি বাইরে গেল, আবহাওয়া একটু খারাপ হয়ে গেল। আমি তো সবাই আল্লাহ বিল্লাহ ছাড়া কোনো উপায় নাই, কিছু কান্নাকাটি উপায় নেই করতেছে, ভাই, যে ঢেউ বোটের ভিতরে আল্লাহ, কান্না করতেছে। 30 জনই কান্না করতেছে। উপায় নাই ভাই। দেখেন না কি ঢেউ ভাই, এবার ঢেউ দেখে মনে হয় যে আল্লাহ একদম নিচে নিয়ে যাবে ভাই, ডুবাই ফেলবে, এখন কোনো উপায় হ্যাঁ নেই। তো আল্লাহ রহমতে ওই আবার ভাসছে ওটা আবার নাবে, কি একটা অবস্থা। ভাই, ওই কথা মনে পড়লে কি ইটালির বলবো স্বপ্ন ভাই। শেষ, তখন ইটালির স্বপ্ন আর মনে হয় না যে তখন তখন ওই বোটে বসে সবাই চিন্তা করতেছি ইটালির স্বপ্ন তো পরে ভাই, জীবন জীবন বাঁচাইতে কষ্ট, এটা জীবন বাঁচতে আছে না। তখন তো ভাবতেছে যে আমরা মরেই গেছি, জীবনের মায়া ছাড়া পুরা ছাইড়া দিছে সব। আল্লাহ ছাড়া কেউ নেই এই মুহূর্তে। ওই বোট মনে করেন খালি বাঁচতেছে, আগাইতেছে না ওরকম। ওই দিন রাত গেল, রাত যায় নাই, ওই দিন রাত্রে আপনার 12টা-1টার দিকে, ঠিক আছে, 12টা-1টার দিকে আবহাওয়া আরো বেশি খারাপ হয়ে গেল। হায় আল্লাহ। এখন কোনো রিসিভ শিপও কেউ দেখতেছে না, কোনো আশেপাশে বড় বোটও না। পরে এক তিনোশিয়ার কোনো বোট হইব হয়তো। ঠিক আছে, ওই বোর্ডের কাছে সুদান নিতে হেল্প চাইতে আছে, সবাই হেল্প করতে আছে, আমার একটু পানি দাও হুম, অথবা কোনো খাবার থাকলে দিতে। হুম। ঠিক আছে, এখন ওই সুদানিতে বলতে জিপিএস ছিল, জিপিএস নষ্ট হয়ে গেছে আমার বোর্ডের, এই কারণে আরো জিপিএস সমস্যা, নষ্ট হলে ভাই ওইটা ছাড়া আর চলেই না এই কারণে আরো সাগরের মধ্যে। সমস্যা। হুম, এখন হয়তো ওই কারণে হয়তো আগাইতেছে না। ঠিক আছে, ম্যাপে হয়তো সমস্যা হয়েছে, জিপিএস নাই, ওর কাছে হেল্প চাইতে আছে। পরবর্তীতে ওরা করে পানি দিল, 2 লিটারের 1 কেস পানি দিল, পানি সবাই খাইলো। খাওয়ার পরে ওই তিনোশিয়ার ওরা বলতাছে কি, আমরা রিসিভ বোর্ড ফোন দেই, ঠিক আছে, ওই 2-4 জন আবার আরবি বোঝে, হুম, ওরা তো আরাবিয়ান, 2-4 জন আমাকে বোর্ডের ভিতরে আরবি বোঝে। পরে ওর কাছে ওরা আরবিতে বলতাছে যে আমরা ইটালির রিসিভ বোর্ড ফোন দেই, হুম, ওরা এসে নিয়ে যাবে না, তোরা আমার কাছে থাক, মানে আমাকে বোর্ডের পাশে আমাকে বোর্ডটা রাখছে, তারা থাক। হুম, আর বলতাছে যে এই জায়গায় তোরা বাংলা কয়জন, বাংলাদেশি কয়জন, হুম, ওই আরবি যে 4-5 জনে জানে, ওরা আবার আমার কাছে কইতে আছে আস্তে আস্তে হুম। যে ভাই এইগুলা কইতে আছে। পরে ভাবলাম যে তো সমস্যা, ওরা বাংলা খোঁজে, দালাল তো না আবার, ওরা তো মাফি, তিনোশিয়ার মাফিয়া ফোন দিয়ে ধরাই দিতে পারে, বলা যায় না। হ্যাঁ, বলা যায় না। আর তিনোশিয়ার মাফিয়া ফোন দিয়ে ধরাই দিতে পারে। পরবর্তীতে ওকে বললাম কি ভাই কিছু লাগবে না, ওই যে 4-5 জন আরবি জানে আমাকে ভিতরে, হুম, ঠিক আছে, আরবি ভাষা জানে যারা, ওকে বললাম যে ভাই কিছু লাগবে না, তোরা একটু ওই সুদানিরে বুঝাই কি যে বোট ছাইড়া দিতে, আমার কোনো হেল্প লাগবে না। হুম, ঠিক আছে, ওরা হয়তো এইটাই চায় যে ওরা ধরাই দিবে আমাকে, বাংলা খুঁজতেছে, তোরা বুঝোস না। পরে আমার কাছে জিজ্ঞাইতেছে বাংলা কারা, আমরা কইতেছি যে বাংলা নাই, সুদানি আর পাকিস্তানি এগুলো কইতেছি, বাংলা নাই। হুম, ঠিক আছে, ওগো আরবি যে 4-5 জনে জানে ওরা বুঝাই কইতেছে যে বাংলা নাই। পরে ওরাও বুঝতে পারছে, ওই 4-5 জনে বুঝতে পারছে, সুদানিও বুঝতে পারছে যে ওরা হয়তো এই তিনোশিয়ার মাফিয়া ফোন দিয়ে ধরাই দিবে। হুম, হুম। পরে ওই আস্তে করে সুদানিরা বললো যে বোট সাইডে দিতে, পরে ওই জায়গা থেকে বোট সাইডে দিল। সুদানের লোকগুলো অনেক ভালো হয়। হ্যাঁ, সুদানি লোকগুলা ভালোর কারণেই ওরা সাইডে দিছে। ওই জায়গায় ওই মাছরি ক্যাপ্টেন থাকলে আমাকে ওই জায়গায় ওরা ধরে নিয়ে যেত, হুম, ওই জায়গায় ধরে নিয়ে যেত কনফার্ম। ঠিক আছে, পরবর্তীতে সাইডে দিল, এখন বোট তো আগাইতেছে না, আবহাওয়া খারাপ, প্রচুর ঢেউ, প্রায় আপনার 7-8 ফিট ঢেউ হয়ে গেছে। তখন যখন বোট ছাড়ছে তখন ঢেউ ছিল 4-5 ফিট, হুম। আর ওই জায়গায় যাওয়ার পরে 7-8 ফিট ঢেউ হয়ে গেছে। হায় আল্লাহ। জীবনের মায়া সবাই সাইডে দিয়া মনে করেন আস্তে আস্তে আগাইতেছে বোট, আস্তে আস্তে আগাইতেছে। পরের দিন সকাল হয়ে গেছে, হুম, পরের দিন সকাল 8টা বাজে, তখন ল্যাম্পোসেসার লাইট দেওয়া যাইতেছে। ক্যাপ্টেন সুদানি বলতেছে যে ওই যে ল্যাম্পোসেসার, হুম। তখন তো সবাই মনে একটা মনে করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটা শান্তি করতেছে। ঠিক আছে, তারপর দেখা যাইতেছে, আমরা দেখতেছি ওই জায়গা
আবহাওয়া আস্তে আস্তে খারাপ, প্রচুর সকালে প্রচুর খারাপ হয়ে যাইতেছে, তখন যত যাচ্ছেন আবহাওয়া তত খারাপ হচ্ছে। তত খারাপ হইতেছে। তো 2 ঘন্টা চালানোর পর আমরা লাইট ওইভাবেই দেখতেছি। মনে হচ্ছে যে কাছে যেতে পারছিস না, দূরে রয়েছে। 8টার সময় ক্যাপ্টেনে বলছে যে ওই যে ল্যাম্পোদোসা 10টা বাজে, মানে আনুমানিক আপনার 2 ঘন্টা পরে ওই একই অবস্থা, ওই জায়গায় লাইট ল্যাম্পোদোসা লাইট নিভে গেছে। তখন দিনের বেলা লাইট নিভে গেছে, দ্বীপের মতো বোঝা যাইতেছে, আগাইতেছে না। তো 2 ঘন্টা পরে ওই একই অবস্থা। পরে 2.5 ঘন্টা চলার পরে ছোট একটা মোটামুটি ছোট একটা রিসিভ বোর্ড আইছে। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রিসিভ বোর্ড পাইলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তখন আস্তে আস্তে ওইটা তো মনে করেন 10-15 মিনিটের ভিতরে আইসা বসে। রিসিভ বোর্ড গুলো এমন আমি দেখছি, প্রচুর গতি, দেখবেন যে চারদিকে কিছু নাই, ওরা হঠাৎ করে কোন 4-5টা রিসিভ বোর্ড চলে আসে একবার সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, তাহলে হঠাৎ করে আইসা পড়ছে 15 মিনিটের ভিতরে আইসা পড়লো। পরে দেখতেছি ছোট একটা ফ্ল্যাগ উপরে রিসিভ বোর্ডের, ইতালির ফ্ল্যাগ। তখন তো আমরা কনফার্ম যে আলহামদুলিল্লাহ ইতালির রিসিভ বোর্ড পাইছি, ঠিক আছে। তখন সবাই খুশি। তা আসার পরে দেখি ঠিকই আমাকে রিসিভ করলো, ও ছবি তুললো, ছবি তোলার পরে রিসিভ করলো। তখন ভাই নিঃশ্বাস নিয়া, ঠিক আছে, একজন একজনের ধরে খুশিতে কান্না করতেছে যে জীবন আমরা ফিরতে পাইছি, একমাত্র আল্লাহ আমাকে হাতে ধরে না দিছে ইটালিতে আইসা আইনা আমার স্বপ্নটা পূরণ করছে। একমাত্র আল্লাহ ছাড়া ভাই ওই জায়গায় বাঁচার কোনো সিস্টেম নাই। আপনার এই দালালে বলবে যে আমার ক্ষমতা আছে, ওই দালালে বলবে যে আমার ক্ষমতা আছে, আসলে ভাই অগো কিচ্ছু নাই, কিচ্ছু নাই ভাই। সাগর পথটাই বিপজ্জনক, সাগর পথ আল্লাহর হাতে। তারপর আপনার ওই গেম এইগুলো হয়েছে সম্পূর্ণ লিবির হাতে। ওই যে দালালে আমরা আমাদের দেখাইছিল বোর্ড 350-এর ফাইবার বোর্ড দিছে হাওয়ার বোর্ডে, তো অগো হাতে ভাই মানবতা নাই। দালাল বাংলা কোন দালাল তো ভাই দালাল, লিবি কোন বাংলা কোন, এটা টাকার পাগল, এরা মানুষকে মানুষ মনে করে না। বাংলা দালাল গুলো এরকম হয়ে গেছে, লিবি করে থাকতে থাকতে এদের পরিবেশটা এরকম হয়ে যায়। হ্যাঁ, তারপর পৌঁছালেন, তা আলহামদুলিল্লাহ। তো বাসায় কয়দিন পরে কথা বললেন? বাসায় আসার পরে বাসায় তখন ল্যাম্পোদোসা নামার পরে যখন জানাইলাম বাসায় যে আমি আসছি, অন্য ফোন দিয়ে আমার ফোন নষ্ট হয়ে গেছে পানিতে ভিজা। ফোনের মায়া কি জীবন, আলহামদুলিল্লাহ চলে আসছেন ইতালি, চলে আসছেন, ফোন হবে ইনশাআল্লাহ। তারপর ওই জায়গায় জানাইলাম, তখন আম্মায় কান্না, ঠিক আছে, মায়ের দোয়া বড় দোয়া ভাই। হ্যাঁ, পরে বললাম যে আম্মা তোমার দোয়ায় আর একমাত্র আল্লাহ আমার এই জায়গায় আনছে। পরে সবাই খুশি হলো। তাই এই সব কাহিনী তো আর বাসায় বলা যায় না, বলা যায় ভাই এই কথাগুলো, কাহিনীগুলা। এই ভাই আমার লিবিয়ার কাহিনী ভাই অতিরিক্ত হৃদয় বিদারক আর ভয়ঙ্কর। আশা করি এই পথে কেউ না আসুক। ভাই এমন একটা কাহিনী আপনি বলবেন যে কাহিনীটা আজও ভুলতে পারেন না। তার মানে আপনি লিবিয়া যে কাহিনীটা আপনি ভুলতে পারতেছেন না, যে মনে পড়ে যে এই জিনিসটার জন্য আমি এরকম এরকম মারের শিকার হয়েছে, এরকম একটা যে কোনো একটা শিকার হয়েছি। ধরেন এরকম কোনো কাহিনী আছে না লিবিয়ায় যে আপনি অনেক কষ্ট পাইছেন কাহিনীটার বিষয় নিয়ে? ভাই কষ্ট পাইছি কি, ওই যে গেম করে যখন আমরা 3-4 মাস কাটাইছি, ওই যে ধরেন একটু খাবার নাই, আপনি ওই মন্দিরের কাছে একটা পেঁয়াজের জন্য গেছেন, একটা খাবারের জন্য গেছেন, ও মনে করেন উল্টা আপনারা লাথি মারবে, উল্টা বাড়ি মারবে, এতটুকু খাবারের লেগে। হায় আল্লাহ, এইগুলো হয়েছে কষ্ট, এতটুকু খাবারের লেগে। কি জীবনে ভাই, ঠিক আছে। ওই যে একটা হাড্ডি কুত্তার জন্য ফালাই দেয় না, ওই হাড্ডিটা আপনি চাইতে গেলে আপনারা মারবে। এইগুলো হয়েছে সর্বোচ্চ কষ্টের কাহিনী, সেইগুলো হয়। লিবিয়া ইতালিতে ভাই মানুষ লাখ লাখ টাকা, পানি নাই, পানি ধরেন 3 দিন বন্ধ করে দিছে, ওই মদিরে পানি 1 বোতল রেখে দিছে আর খাওয়ার লেগে। একজন মানুষের তৃষার্ত ভাবে মনে করেন গলা শুকিয়ে মারা যাইবে অবস্থা, ওই সময় একটু পানি চাইতে গেছে, ওই পানির জন্য ওরে মারবে। কিন্তু ওর কাছে কিন্তু পানি আছে, দিবে না, ওই মদিরের কাছে কিন্তু পানি আছে, ওই পানিটা আপনারা দিতেছে না, মারতাছে, উল্টা চাইছেন মারতাছে, বলতেছে তুই ওখান থেকে উঠছস কে, এই কারণে উল্টা আপনারা মারতাছে। আমার সাথে আসছে না 4 জন, ওই ওর একজন বন্ধু গেছে, ওরকম একজন গেছে একদিন পানি চাইতে, ওরা মারছে। পানি চাইতে গেছে, 5টা ফিডান দিছে। একজনে একদিন একটা পিএস আনতে গেছে, 5টা বাড়ি দিছে। এগুলো হচ্ছে সর্বোচ্চ কষ্টের ভাই, যারা একটু খাবারের লেগে এরকম করে, এত কষ্ট ওরা ফালাই দিবে কিন্তু আপনাদের দিবে না। এটা বাস্তব কথা ভাই, ওরা ফেলাই দিবে কিন্তু আপনাদের দিবে না। আর আপনারা দিলে আর 2 জন আসলে ভাই বিপদ। টাকার পাগল আর কুকুরের চাইতে অগব্যবহার খারাপ হয়। মানুষের সাথে ওরা একটা কুকুররে ভালোবাসবে, কিন্তু এই যে বাংলা যে মানুষগুলো আসে লিবিয়া দিয়া, ওই কুকুরের খাবারটা পর্যন্ত দিবে না, অতটা ভালোবাসবে। এগুলো হয়েছে কষ্টে।
তো ভাই আপনার তারপরে তো আপনার জীবন তো ওই জায়গায় ফালাইন নেই, মাফিয়ার গুলি যে কোনো সময় আপনার লাগতে পারে, হুম, কোনো সিকিউরিটি নাই ভাই। জীবনে কোনো সিকিউরিটি নেই, কোনো security লিবিয়া নেই। মানে জীবনে কোনো নিরাপদ নাই, হ্যাঁ। জীবনে আপনি 100% ভালো লাগবে যে আপনার জীবন শেষ। হ্যাঁ, আপনি ওই বেঙ্গাজি এয়ারপোর্টে নামছেন তো আপনার জীবনের মাঝে ছেড়ে দিতে হবে। বাস্তব ভাই, যদি আল্লাহ নিজের হাতে করে আপনার ইটালি টানে তাহলে আসতে আপনার পারবেন। স্বপ্ন পূরণ হইবে, আর নাহলে আপনার জীবনের জায়গায় শেষ। হুম, এটা বাস্তব। কিন্তু আল্লাহ আল্লাহ কিছু না আল্লাহ চাইতে বলছে পারবে না। ভাই আপনার চোখ কান সবকিছু বুদ্ধি দিছে, হুম, আপনি জানি শুনে যদি সাগরে ঝাঁপ দেন আপনার নিখাত মৃত্যু, এটা আল্লাহর দোষ দিলে কিন্তু হবে না, হ্যাঁ। না। কিন্তু আমরা আল্লাহর উপর ভরসা রাখি, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ কিন্তু বলছে যে তোমাদের বুদ্ধি দিলাম, জ্ঞান হ্যাঁ। দিলাম, তোমরা জানি শুনে কেন সাগরে ঝাঁপ দিলা, এটা কিন্তু আল্লাহ দোষ দিলে হবে না, হ্যাঁ। তাই তো, আল্লাহর তো দোষ দেওয়া যাবে না, কিন্তু সবাই আল্লাহর উপর ভরসা করে আসে, কিন্তু একমাত্র আল্লাহই পারে ওই জায়গা থেকে আপনার হাতে উদ্ধার ধরে করা, এটা সত্য। লিবিয়া থেকে ইতালিতে আনা। কোনো দালালেও পারবে না, কেউ পারবে না। দালালের, বাংলা দালালের কোনো ক্ষমতা নাই লিবিয়াতে। হুম হুম আর লিবিতে আপনার একটা কুকুরের সমান সম্মান দিবে না। হুম, এটা সত্য। ঠিক আছে। আচ্ছা, আপনার কত টাকা লাগছিল ভাই? অনেকে প্রশ্ন করবেন যে কত টাকা লাগছে আপনার আসতে টোটাল? আমার লাগছে ভাই 32 লাখ। 32 লাখ লাগছে, তখন ধরা পড়ছিলেন না তো? না, ওই যে খাবারের টাকা দিতে হয়েছে ওরে, দালালে যখন টাকা চাইছে তখন টাকা দিতে হয়েছে, এগুলো দিয়ে না টোটাল দিলে 32 লাখ। সমস্যা। তখন আপনার ওই যে এই বোর্ডের ছবি দেখাইয়া, কন্ট্রাক্ট ছিল 25 লাখ, হুম হুম তারপর বোর্ডের ছবি দেখাইয়া বলতে আছে যে এটা ভালো বোর্ড, বোর্ডের খরচ বেশি, আরো 3 লাখ লাগবে, আরো 2 লাখ লাগবে এই কাজে, এইভাবে টাকা এক নিয়েছে 32 লাখ 32 লাখ। নিচে। যাক, আলহামদুলিল্লাহ আপনি ইটালিতে আছেন এখন, ও আলহামদুলিল্লাহ, ভাই আলহামদুলিল্লাহ, যে জীবন ফিরে পাইছি এটা আলহামদুলিল্লাহ। এটাই তো আল্লাহ। ভাই এখন আপনারা যদি আবার বলে হয় এই পথে আবার গেম দিবেন, এরকমই তো হয় কখনো? যদি এরকম আপনাকে 1 কোটি টাকা দিলে একজন, যে আপনি ইটালি থাকা লাগতো না, আপনি যে আবার গেম দেন, আমার যদি সম্পূর্ণ জীবনের বিলাসবহুল বাড়ি গাড়ি দিয়ে আমার দায়িত্ব সে নেয়, তারপর এই পথে আর না, আপনি গেম দিবেন না লিবিয়া থেকে ইটালি? এই পথে আর না। আমি কি, আমার পরিচিত আত্মীয় স্বজন কেউ ভাই দিবে না ব্রাদার ভাই। যা আছে, এখন তো আমি সারা জীবন বলবো যে এই পথে কেউ না আসুক। এটা বলতে লাগে হবে ভাই। দেশে মনে করেন এই আর একজনের কাজ করে খাইবে, কিন্তু এই পথে আর সম্ভব না। হুম হুম এই পথে যাতে না আসুক, এইগুলাই সবাই বলি আমি। এখন ভাইয়ের কথা কারণ লাস্টে, একমাত্র যে লিবিয়া দিয়ে আসছে, যে এইসব কাহিনীর ফেস হইছে, সেই জানে লিবিয়া কি। এই যে আপনার আমি বলতাছি না, এটা আপনি বুঝবেন না। ওই আপনি যখন আসছেন, ওই আপনার সাথে যা করছে ওটা আপনি বুঝবেন। তো আমি বললে আপনারা বুঝাইতে পারবো না যে লিবিয়ায় কি কি হয়েছে, যে আমি যেগুলা বললাম, ঠিক আছে, এগুলা হয়তো আমি ভিতর থেকে আপনারা বুঝাইতে পারি নাই, কিন্তু আমি বলছি আপনি কিছুটা জানছেন, কিন্তু আমার যে অনুভূতি ছিল ওই জায়গায়, এটা আমি আপনার কখনো বললে বুঝাইতে পারবো না। লাস্ট কথা এটাই, এই পথে না আসাই ভালো, এই পথ বিপজ্জনক, না ভাই, সবাই বলি যে এই পথে কেউ না আসুক। এটা বাস্তব ভাই। আর ভাইয়ের কাছে যদি কারো 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 কিছু জানার থাকে আপনাদের, অবশ্য কমেন্ট করবেন, ভাই জানাই দেবে ইনশাআল্লাহ। আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভাই বর্তমানে আছে। আচ্ছা ভাই, আপনি ইটালিতে কত তারিখে এসে পৌঁছেছেন, আর গেম দিছিলেন লিবিয়া থেকে কত তারিখে, এই ডেটটা বলেন। হ্যাঁ, আপনি ইটালিতে আসছি, মনে আছে? আমি আসছি মার্চের 1 তারিখে, 2025 সালে, 26 সালে। 26 সালে। হ্যাঁ। আর লিবিয়া থেকে গেম দিছিলেন লিবিয়ায় গেম দিছিল আপনার 28 তারিখে, 2026 সালে। 26শে ফেব্রুয়ারি 28 তারিখে গেম দিছি, 3 দিন লাগছে বোটে। আর লিবিয়া আসছিল আমি অক্টোবরে 2025-এ, তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 6 মাসের মতো লাগছে তো মানে লিবিয়া থেকে ইটালি আসতে। ইটালি আসতে, 6 মাসের মতো লাগছে। বুঝতে পারছি। যাক, আপনারা আশা করি বুঝতে পারছেন। আর ভাইয়ের কাছে কিছু যদি জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ ভাইয়া উত্তর দেবে। আর ভাইয়ের কথা একটাই, এই পথে না আসাই ভালো, এই পথ বিপজ্জনক। আপনার মনে করেন যে যদি মরে যান ভাই, আপনার প্রথমত টাকা পয়সা গেল, আপনি নিজের সন্তান হারা হলেন, আপনার বাপ মা সন্তান হারা হলো, তারপরে আপনার তাহলে নিঃস্ব হয়ে গেলেন, আপনার পুরো পরিবারটা ভাই নিঃস্ব হয়ে গেল হ্যাঁ ভাই, আপনার পুরো জন্য। পরিবার নিশ্চয়ই। এমনও মানুষ আছে 5-6 বার ধরা খাইছেন, ধরা খাওয়ার পরে কিন্তু সে মানুষটা মারা যাচ্ছে ভাই। হুম, তাহলে ও কিন্তু মারা গেল, ওর পরিবার পুরো নিঃস্ব হয়ে গেল না, পুরো পরিবার ধ্বংস হয়ে গেল। টাকা যাইবো, জীবন তো এই যাইবো। পথে না আসাই ভালো ভাই, আমার জ্ঞানে, আমার বুদ্ধিতে এ পথে কেউ আসবেন না, এ পথ বিপজ্জনক। আপনারা 20-30 লাখ টাকা খরচ করে বাংলাদেশে অনেক কিছু করতে পারেন, আমরা কখনো এ পথে আসা আপনাদের উৎসাহ দিব না, কারণ এ পথ বিপজ্জনক। ভাই তো বললোই, হ্যাঁ, ভাই যতটা বলছে আসলে আবেগটা পুরোটা তুলে ধরতে পারে নাই, যেটুকু বোঝানো সম্ভব সেটুকু আপনাদের বোঝাইছে। মনের আবেগ অনুভূতি, ওই জায়গার অবস্থা, এগুলা ভাই বইলে বোঝানো সম্ভব না। এটা একমাত্র ওই জায়গা ফেস করে যে আসবে, সেই মানুষটা সে নিজেই বুঝবে, অন্যরে কেউ বইলে বুঝাইতে পারবে না। কতটা কষ্টজনক।
ওই জায়গায় এই কষ্টের কাহিনী কেউ বলে বোঝানো সম্ভব না। যাই হোক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সব সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।